হ্যালো। হ্যালো। অনেক হয়ে গেছে, তো অনেকে যারা আছো শুভ বিকেল সবাইকে। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন এবং বন্ধুদের মেনশন করেন দ্রুত লাইভটিতে যুক্ত হওয়ার জন্য। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন এবং বন্ধুদের মেনশন করেন দ্রুত লাইভটিতে যুক্ত হওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অবচয়। আজকে আমাদের আলোচনার টপিক অবচয়। একটু দ্রুত মেনশন করেন যারা দেখছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন এবং বন্ধুদের মেনশন করেন। যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? আমি দেখতে পাচ্ছি আসমাইন আঞ্জু এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? দেখতে পাচ্ছি আসমাইন আঞ্জু এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, সবাই একটু বন্ধুদের মেনশন করেন। যারা এসেছেন বন্ধুদের মেনশন করেন। দ্রুত ক্লাসটি শুরু করি আমরা। জি এমডি হাসান মেনশন করেছেন। আজমাইন আঞ্জু অল ক্লিয়ার, ধন্যবাদ। জনিশ সরকার এসেছেন। আব্দুল্লাহ বাসেত এসেছেন। হাসান বলছেন শোনা যাচ্ছে স্যার, বলেন। জি, আর কয়েকজন জয়েন করলেই শুরু করব। একটু মেনশন করে জানিয়ে দেন। আর কয়েকজন জয়েন করলেই শুরু করব, কারণ আজকের টপিকটি খুবই ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রশ্ন কমন আসবেই। আর শুরু থেকে আলোচনা না করলে এবং যারা শুরু থেকে দেখবে না একটু সমস্যাই হবে। তাই একটু মেনশন করে জানিয়ে দেন বন্ধুদের দ্রুত। আর কয়েকজন হলেই ক্লাসটি শুরু করব। জি, তারপরে শুরু করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে অবচয়।
আমরা জানি অবচয় বলতে যেটা বোঝানো হয়, আমরা যে অধ্যায়টা পাই আসলে অবচয় নামে আমাদের কোনো অধ্যায় নেই। আমাদের মেইনলি আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সেখানকার মোস্ট ইম্পর্টেন্ট যে আলোচনার বিষয় বা পুরো অধ্যায়টা যা কিছু নিয়ে আলোচনা সেটা হচ্ছে মেইনলি অবচয় নিয়ে আলোচনা। তাহলে আমরা আজকে এই অবচয় নিয়ে আলোচনা করব এবং এখান থেকে 100% আমরা প্রশ্ন কিন্তু কমন পাবো। এখান থেকে 100% আমরা প্রশ্ন কমন পাবো। তাহলে মূল আলোচনায় চলে যাই। ঠিক আছে, যারা দেখছেন বন্ধুদের মেনশন করে দেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক, আমরা অবচয় নিয়ে আলোচনা করব। অবচয় বলতে কি বোঝাচ্ছে? ঠিক আছে, অবচয় বলতে কি বোঝাচ্ছে? অবচয়ের ইংরেজি প্রতিশব্দ আমরা সবাই জানি ডিপ্রিসিয়েশন, DEPRECIATION, ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন শব্দটা আমরা পাচ্ছি অবচয়ের ইংরেজি প্রতিশব্দ। তাহলে অবচয়ের ইংরেজি প্রতিশব্দ কি? অবচয়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন শব্দটির ডি অর্থ হচ্ছে হ্রাস, এবং প্রিটিয়াম, PRETIUM, প্রিটিয়াম শব্দের অর্থ হচ্ছে মূল্য। তাহলে অবচয় কথাটার অর্থ দাঁড়ায় এটাই যে মূল্য হ্রাস। অবচয় কথাটির অর্থ দাঁড়ায় কি? মূল্য হ্রাস। তাহলে মূল্য হ্রাস বলতে কিসের মূল্য হ্রাস? আমরা সবাই জানি যে অবচয় ধার্য করা হয় স্থায়ী সম্পদের উপরে। কোন সম্পদের উপরে? স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী সম্পদের উপরে যদি অবচয় ধার্য করা হয়, হ্যাঁ, আমরা ভালো করে একটু দেখি এই জায়গাটায় আমাদের একটু আর কি ধারণার মধ্যে ভুল থাকতে পারে। আগে ভালো করে বুঝি, স্থায়ী সম্পদের উপরে অবচয় ধার্য করা হয় আমরা সবাই জানি। আচ্ছা, একটু দেখেন স্থায়ী সম্পদ বলতে আমরা কি পাই। যেমন আমরা মেশিন যদি বলি, মেশিন একটা স্থায়ী সম্পদ। মেশিন আমরা জানি স্থায়ী সম্পদ। আবার আমরা জানি যে সুনামও হচ্ছে স্থায়ী সম্পদ। তাহলে মেশিনও হচ্ছে স্থায়ী সম্পদ, সুনামও হচ্ছে স্থায়ী সম্পদ। একটু সবাই বলেন তো, মেশিনের উপরে অবচয় ধার্য করা যাবে, সুনামের উপরে অবচয় ধার্য করা যাবে কিনা? সুনামের উপরে অবচয় ধার্য করা যাবে কিনা? সুনামও তো স্থায়ী সম্পদ, সুনাম স্থায়ী সম্পদ, সুনামের উপরে অবচয় ধার্য করা যাবে কিনা একটু বলেন, ক্লিয়ার করেন একটু। সুনামের উপরে অবচয় ধার্য করা যাবে কিনা একটু ক্লিয়ার করেন সবাই। সুনামের উপরে অবচয় ধার্য করা যাবে কিনা একটু কমেন্ট চাই। সুনামের উপরে অবচয় ধার্য করা যাবে কিনা? একটু ঝটপট আনসার হবে, ঝটপট। হ্যাঁ, ঝটপট আনসার চাই। সুনামের উপরে অবচয় ধার্য করা যাবে কিনা? সুনামের উপরে অবচয় ধার্য করা যাবে না, এমডি হাসান বলেছেন। হ্যাঁ, সুনামের উপরে অবচয় ধার্য করা যাবে না। কেন যাবে না? কারণ সুনাম স্থায়ী সম্পদ। আমরা জানি 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী, 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী অস্পর্শনীয় সম্পদগুলোকে স্থায়ী সম্পদ বলা হয়েছে। কিন্তু এই অস্পর্শনীয় সম্পদগুলোর ক্ষেত্রে আমরা ধার্য করি অবলোপন। কি ধার্য করি? আমরা ধার্য করি অবলোপন ধার্য করি। তাহলে অস্পর্শনীয় সম্পদের উপরে ধার্য করা হয় অবলোপন, আর স্থায়ী স্পর্শনীয় সম্পদের উপরে ধার্য করা হয়। তাহলে মেশিন হচ্ছে স্থায়ী স্পর্শনীয় সম্পদ, সেই ক্ষেত্রে স্থায়ী স্পর্শনীয় সম্পদের উপরে হয় অবচয়। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো কিনা? শুধুমাত্র স্থায়ী সম্পদের উপরে নয়, স্থায়ী স্পর্শনীয় সম্পদের উপরে ধার্য করব আমরা অবচয়। স্থায়ী অস্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে আমরা ধার্য করব অবলোপন। স্থায়ী অস্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে ধার্য করব কি? অবলোপন। তাহলে অবলোপন কিসের উপরে ধার্য করা হয়? স্থায়ী অস্পর্শনীয় সম্পদের উপরে অবলোপন ধার্য করা হয়। ঠিক আছে, অবচয় কিসের উপরে ধার্য করা হয়? স্থায়ী স্পর্শনীয় সম্পদের উপরে অবচয় ধার্য করা হয়। তাহলে প্রশ্ন যদি আসে নিচের কোনটির উপরে অবচয় ধার্য করা হবে, নিচের কোনটির উপরে অবচয় ধার্য করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যেটা স্থায়ী স্পর্শনীয় সম্পদ সেটার উপরে আমরা অবচয় ধার্য করব। যেটা স্থায়ী স্পর্শনীয় সম্পদ সেটার উপরে আমরা অবচয় ধার্য করব। ক্লিয়ার কিনা সবাই বলেন, ক্লিয়ার কিনা? তাহলে স্থায়ী স্পর্শনীয় সম্পদের উপরে আমরা অবচয় ধার্য করব, স্থায়ী স্পর্শনীয় সম্পদের উপরে আমরা অবচয় ধার্য করব। আমার মনে হয় এই বিষয়টুকু ক্লিয়ার। এই বিষয়টুকু ক্লিয়ার যদি হয়ে যায় তাহলে আমি পরবর্তীতে আসি। এই বিষয়টুকু ক্লিয়ার হলে আমি পরবর্তীতে আসি। এখানে একটু দেখেন ভালো করে,
তাহলে অবচয়ের ইংরেজি প্রতিশব্দ পাচ্ছি আমরা ডেপ্রিসিয়েশন। স্থায়ী স্পর্শনীয় সম্পদের, মনে রাখতে হবে বারবার, স্থায়ী স্পর্শনীয় সম্পদের ব্যবহারজনিত মূল্যহ্রাসকে অবচয় বলা হয়। স্থায়ী স্পর্শনীয় সম্পদের ব্যবহারজনিত মূল্যহ্রাসকে অবচয় বলা হয়। অবচয় একটা অনগদ লেনদেন, অবচয় একটি অনগদ লেনদেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অবচয় হচ্ছে অনগদ লেনদেন এবং অভ্যন্তরীণ বা আন্ত লেনদেন কোনটি? যদি অভ্যন্তরীণ বা আন্ত লেনদেন বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো অবচয়। তাহলে অবচয় একটি অস্পর্শনীয় সম্পদ, অস্পর্শনীয় লেনদেন। হ্যাঁ, অবচয় একটা হচ্ছে অনগদ লেনদেন, আন্ত লেনদেন। এবার আসে অবচয় ধার্যের প্রাথমিক উদ্দেশ্য। যদি প্রশ্ন আসে অবচয় ধার্যের প্রাথমিক উদ্দেশ্য, তাহলে অবচয় ধার্যের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে স্থাবর বা স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জনের ব্যয়কে সম্পত্তির ব্যবহার সময়কালের মধ্যে বন্টন করা। অর্থাৎ আমরা বলতে পারি অবচয় কি? অবচয় তাহলে হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া বা স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় হচ্ছে স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়া। তাহলে আমরা পাচ্ছি স্থায়ী স্পর্শনীয় সম্পদের ব্যয় বন্টন করার প্রক্রিয়াকে বলা হচ্ছে অবচয়। ক্লিয়ার কিনা? স্থায়ী স্পর্শনীয় সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে বলা হচ্ছে অবচয়। তাহলে এরপরে আমরা দেখি স্থায়ী অস্পর্শনীয় সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়াকে তাহলে কি বলা হবে? স্থায়ী অস্পর্শনীয় সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়া হচ্ছে তাহলে আমাদের অবলোপন। ক্লিয়ার? তাহলে অবচয় হচ্ছে স্থায়ী স্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে ধার্য করতে হবে, আর অবলোপন ধার্য করতে হবে অস্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে। প্রাকৃতিক যদি সম্পত্তি হয়, প্রাকৃতিক সম্পত্তি যেমন খনিজ সম্পত্তি হতে পারে, গ্যাস, কয়লা, তেল, তাহলে এই সকল ক্ষেত্রে আমরা শূন্যীকরণ বা শূন্যকরণ বা নিঃশেষকরণ, ঠিক আছে, নিঃশেষকরণ আমরা পদ্ধতি ধার্য করি প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে। তাহলে আমরা কি পেলাম? প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে আমরা ধার্য করি শূন্যকরণ বা শূন্যীকরণ বা নিঃশেষকরণ। ইতিমধ্যে আরো জয়েন করেছেন অনেকে। জি, মোসাম্মদ প্রাণভিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধুদের মেনশন করে দেন সবাই ক্লাসটিতে যুক্ত হয়নি। এইটুকু অপশন আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে, এইটুকু অপশন আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। পরের টপিকে আসি, পরের টপিকে আসি। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে স্থায়ী স্পর্শনীয় সম্পদের উপরে অবচয় ধার্য করা হয়, কিন্তু একটু ভালো করে খেয়াল করেন, ভূমি বা জমি, ভূমি বা জমি প্রকৃতির সম্পত্তি হলেও আমরা জানি যে প্রাকৃতিক যে সম্পদ আমরা পেলাম, যে প্রাকৃতিক সম্পদগুলোর উপরে আমরা শূন্যীকরণ ধার্য করতে পারি। এখন ভূমির উপরে তাহলে কি আমরা শূন্যীকরণ ধার্য করব? আবার ভূমি স্থায়ী স্পর্শনীয় সম্পদ, ভূমি হচ্ছে স্থায়ী স্পর্শনীয় সম্পদ। যদি স্থায়ী স্পর্শনীয় সম্পদ হয়, যদি স্থায়ী স্পর্শনীয় সম্পদ হয়, তাহলে সেই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করেন ভূমির ক্ষেত্রে কি অবচয় ধার্য করা যাবে কিনা। ঠিক আছে, ভূমির ক্ষেত্রে অবচয় ধার্য করা যাবে কিনা। তো এখানে বলা হচ্ছে ভূমির উপর অবচয় ধার্য করা হয় না, ভূমির উপরে অবচয় ধার্য করা হয় না। এখন কেন ভূমির উপরে অবচয় ধার্য করা হয় না? একটা বিষয় ভালো করে খেয়াল করতে হবে যে অবচয় ধার্য করতে গেলে তিনটা বিষয় বিবেচ্য। অবচয় ধার্যের ক্ষেত্রে কয়টি বিষয় বিবেচ্য? তিনটা বিষয় বিবেচ্য। এই তিনটা বিষয় কি কি? নাম্বার ওয়ান হচ্ছে সম্পদের অর্জন মূল্য, সম্পদের অর্জন মূল্য। তাহলে সম্পদের অর্জন মূল্য। নাম্বার টু হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য। আর নাম্বার থ্রি হচ্ছে আয়ুষ্কাল, আয়ুষ্কাল বা যেটাকে আমরা জীবনকাল বলি, আয়ুষ্কাল বা জীবনকাল। এখন দেখেন, এই তিনটা জিনিস যদি উপস্থিত না থাকে, এই তিনটা জিনিস যদি উপস্থিত না থাকে, সেই ক্ষেত্রে যেটা হয়, সেই ক্ষেত্রে আমরা অবচয় ধার্য করতে পারি না। এখন ভূমির ক্ষেত্রে যদি আমরা বলি, ভূমি প্রাকৃতিক সম্পদ, এটার অর্জন মূল্য বলতে আমরা পাই না। হ্যাঁ, ভগ্নাবশেষ মূল্য, ভূমি কি নিঃশেষ হয়ে যায়? 10 বছর ব্যবহার করার পর কি ভূমি নিঃশেষ হয়ে যায়? ভূমি নিঃশেষ হয়ে যায়। 10 বছর ব্যবহার করার পর কিন্তু ভূমি নিঃশেষ হয় না, 20 বছর করার পরেও হয় না। বরং ভূমি যত ব্যবহার হয় তত এর মূল্য বৃদ্ধি পায়। ভূমি যত ব্যবহার হয় তত এর মূল্য হ্রাস না পেয়ে কি হয়? ততই বৃদ্ধি পায়। ভূমি যত ব্যবহার হবে তত এর মূল্য হ্রাস না পেয়ে বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে অবচয় ধার্যের বিবেচ্য বিষয় হচ্ছে তিনটা। অবচয় ধার্যের বিবেচ্য বিষয় কয়টি?
তিনটি, এই তিনটি বিষয় যদি না উপস্থিত থাকে তাহলে সেটার উপরে আমরা অবচয় ধার্য করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ভূমির উপরে অবচয় ধার্য করা যাবে না। ভূমির উপরে অবচয় ধার্য করা যাবে না, অবলোপনও ধার্য করা যাবে না, শূন্যীকরণও ধার্য করা যাবে না, কারণ ভূমি ব্যবহার করার ফলে এর মূল্য হ্রাস পায় না। ভূমি ব্যবহার করার ফলে এর মূল্য হ্রাস পায় না। আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার। এবার আসি পুঞ্জীভূত অবচয় বা জমাকৃত অবচয়, অবচয় সঞ্চিতি। এটা হচ্ছে একটি বিপরীত বা প্রতিসম্পত্তি হিসাব। তাহলে আমাদের সম্পদের উপরে আমরা যে অবচয় সঞ্চিতি ধার্য করি, অবচয় সঞ্চিতি কি? অবচয় সঞ্চিতি আমরা জানি যে প্রতি বছর যে অবচয়টা ধার্য করা হয় তার সমষ্টি। তাহলে একটা সম্পদের আয়ুষ্কাল যদি আমরা 5 বছর ধরি, তাহলে 5 বছর যে অবচয় বের হলো, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, এই 5টা বছরের অবচয়ের সমষ্টি হচ্ছে পুঞ্জীভূত অবচয়। তাহলে পুঞ্জীভূত অবচয় কি? অবচয়ের সমষ্টি। যতদিন আমরা অবচয় বের করব বা যত হিসাবকাল বা যত বছর আমরা অবচয় বের করব, সেই অবচয়ের সমষ্টি হচ্ছে পুঞ্জীভূত অবচয় বা জমাকৃত অবচয়। সেটাকে বলা হচ্ছে অবচয় সঞ্চিতি। তাহলে অবচয় সঞ্চিতি কোন হিসাব? একটি প্রতি হিসাব, একটি প্রতি হিসাব বা এটাকে বলা হচ্ছে বিপরীত হিসাব। তাহলে অবচয় ধার্য করা হয় যেহেতু সম্পত্তির উপর, সেই কারণে এটাকে বলা হচ্ছে প্রতি সম্পত্তি হিসাব। তাহলে প্রতি মানে হচ্ছে বিপরীত, প্রতি মানে হচ্ছে বিপরীত। তাহলে যেটার উপরে মূল্য হ্রাস পাবে, পুঞ্জীভূত অবচয়ের ফলে কি হচ্ছে? আমাদের স্থায়ী সম্পদের মূল্য হ্রাস পাচ্ছে। তাহলে সম্পত্তি হ্রাস পাওয়ার ফলে এটাকে বলা হচ্ছে প্রতি সম্পত্তি হিসাব। তাহলে আমাদের প্রত্যেকটা হিসাবের কিন্তু এরকম প্রতি হিসাব আছে। আমরা যদি প্রতি আয় হিসাব বলি, প্রতি ব্যয় হিসাব বলি, প্রতি সম্পদ হিসাব বলি, প্রতি দায় হিসাব বলি, প্রতি মালিকানা সত্ত্ব হিসাব, প্রত্যেকটারই প্রতি বা বিপরীত হিসাব আছে। আচ্ছা, পরবর্তীতে আসি সরল রৈখিক উৎপাদন একক। আমরা জানি অবচয় ধার্যের অনেকগুলো পদ্ধতি আছে। অবচয় ধার্যের অনেকগুলো পদ্ধতি আছে, সরল রৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। এই দুটো পদ্ধতি আমরা সবাই করেছি। এর পাশাপাশি আমরা অনেকেই জানি যে উৎপাদন একক পদ্ধতি রয়েছে, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি রয়েছে। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতির উপরে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চিন এসেছিল। ঠিক আছে, তাহলে উৎপাদন একক, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। এখানে তাহলে আমরা একটা পাচ্ছি না, সরলরৈখিক পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি পাচ্ছি, বর্ষ সংখ্যা সমষ্টি পাচ্ছি, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি কিন্তু নেই। তাহলে এখানে কি বলা হচ্ছে? সমষ্টি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় অবচয়যোগ্য মূল্যের উপর। কিসের উপরে? ভালো করে খেয়াল করেন, অবচয় আমরা ধার্য করি অবচয়যোগ্য মূল্যের উপর। এখন অবচয়যোগ্য মূল্য কি? অবচয়যোগ্য মূল্য হচ্ছে সম্পদের অর্জন মূল্য, মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে ভালো করে খেয়াল করেন, অবচয়যোগ্য মূল্য কাকে বলে? সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্যকে বলা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। তাহলে একটু খেয়াল করেন, আমরা যখন সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করি তখন আমরা কি করি? সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল বা জীবনকাল রাখি, তাই না? তেমনি উৎপাদন একক পদ্ধতিতেও আমরা অবচয়যোগ্য মূল্যের উপরে অবচয় ধার্য করি, অর্থাৎ সম্পদের অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ যায়। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতেও সম্পদের অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ যায়। শুধুমাত্র ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে কিন্তু এই ভগ্নাবশেষ মূল্য বাদ না দিয়ে সম্পদের অর্জন মূল্য, অথবা এই যে এখানে বলাই হয়েছে যে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় সম্পত্তির বহিমূল্য বা পুস্তক মূল্যের উপরে। তাহলে এই বইমূল্য বা পুস্তক মূল্য কি? বইমূল্য বা পুস্তক মূল্য আমরা জানি যে প্রতি বছর অবচয় যেটা ধার্য হয়, সেই অবচয় বাদ দেওয়ার পর যে মূল্যটা থাকে সেটাকে বলা হচ্ছে বইমূল্য বা পুস্তক মূল্য। তারপরে আসি উৎপাদন একক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময়। আমরা যখন উৎপাদন একক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় আনুমানিক জীবনকাল বা আয়ুষ্কাল, অবচয়ের হার, এগুলো বিবেচনা করা হয় না। তাহলে উৎপাদন একক পদ্ধতিতে শুধু উৎপাদনের উপর ভিত্তি করে অবচয় নির্ণয় করা হয়। মনে রাখতে হবে, উৎপাদন একক পদ্ধতিতে উৎপাদনের উপর ভিত্তি করে অবচয় নির্ণয় করা হয়। উৎপাদন একক পদ্ধতিতে উৎপাদনের উপর ভিত্তি করে অবচয় নির্ণয় করা হয়, এটা মনে রাখতে হবে। উৎপাদন একক পদ্ধতিতে উৎপাদনের উপর ভিত্তি করে অবচয় নির্ণয় করা হয়। অবচয়যোগ্য মূল্য, তাহলে অবচয়যোগ্য মূল্য আমরা জানলাম একটু আগে যে সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। অবচয়যোগ্য মূল্য বিবেচিত হয় না, তাহলে অবশ্যই ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য বিবেচিত হয় না। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য বিবেচিত হয় না? ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য বিবেচিত হয় না। অবচয় ধার্যের যে দুটি পদ্ধতিতে অবচয়ের
হারের প্রয়োজন হয় না। কোন দুটা পদ্ধতিতে অবচয় হারের প্রয়োজন হয় না একটু ভালো করে খেয়াল করেন। আমরা সরলরৈখিক পদ্ধতিতে সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল দিয়ে অবচয় বের করতে পারি। আবার যদি অবচয়ের হার থাকে তাহলে অবচয়ের হার দিয়েও কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় নির্ণয় করি। আর ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয়ের হার বাধ্যতামূলক। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয়ের হার বাধ্যতামূলক। কোন পদ্ধতিতে অবচয়ের হার বাধ্যতামূলক? ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয়ের হার বাধ্যতামূলক। তাহলে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের জীবনকাল লাগবেই। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, তাহলে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে আমাদের অবচয়ের হার বাধ্যতামূলক। অবচয়ের হার লাগবেই, হ্যাঁ, অবচয়ের হার এখানে লাগবেই। আর বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আয়ুষ্কাল লাগবেই। আয়ুষ্কাল বা জীবনকাল ছাড়া বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ণয় করা যাবে না। উৎপাদন একক পদ্ধতিতে আবার আমরা যেটা জানি, উৎপাদন একক পদ্ধতিতে উৎপাদনের পরিমাণ লাগবে। উৎপাদনের পরিমাণ কি লাগবে? উৎপাদনের পরিমাণ লাগবে। উৎপাদনের পরিমাণ। ঠিক আছে, তাহলে জিনিসগুলো ভালো করে খেয়াল করেন। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয়ের হার বাধ্যতামূলক। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে আয়ুষ্কাল লাগবে। আয়ুষ্কাল ছাড়া বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ণয় করা যাবে না। আবার উৎপাদন একক পদ্ধতিতে উৎপাদনের পরিমাণ ছাড়া আমরা অবচয় নির্ণয় করতে পারি না। এই পর্যন্ত আমার মনে হয় সবাই ভালো করে বুঝতে পেরেছেন। খুবই ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু আমরা করে ফেললাম। অবচয়ের বেসিক যে জিনিসগুলো ছাড়া আমরা অবচয়ের অঙ্ক করতে পারবো না সেই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করে নিলাম। এবার পরবর্তী টপিকে আসি। সরে না কেন? আচ্ছা, পরবর্তী টপিকে আসি। এই পরবর্তী টপিক যারা নীতিমালা পড়েছেন তারা অবশ্যই ভালো করে জানেন এই পরবর্তী টপিকটুকু। এগুলো আলোচনা কিন্তু নীতিমালার মধ্যে আলোচনায় ছিল। একটু ভালো করে খেয়াল করেন। অবচয় বেশি দেখানো হয় সমর্থন করে কোন নীতি? রক্ষণশীলতা নীতি। যারা নীতিমালা, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, এই নীতিমালা কিন্তু আপনাদের সিলেবাসে নেই, কিন্তু তারপরে ওই নীতিমালা কিন্তু আপনাদের পড়তে লাগবেই। নীতিমালা থেকে আপনাদের প্রশ্ন হবেই। তাহলে ভালো করে খেয়াল করেন। অবচয় বেশি দেখানো হয়। এই রক্ষণশীলতা নীতির কাজই হচ্ছে ব্যয় বেশি দেখানো। রক্ষণশীলতা নীতির কাজই হচ্ছে ব্যয় বেশি দেখানো। তাহলে অবচয় বেশি আমরা দেখাবো রক্ষণশীলতার নীতি অনুযায়ী। যেমন আমরা যখন আর্থিক বিবরণের অঙ্ক করি, আর্থিক বিবরণের অঙ্কতে আমরা সবসময় পাই সমাপনী মজুত পণ্যের মূল্য, যখন বাজার মূল্য এবং ক্রয় মূল্য দুটো মূল্য দেওয়া থাকে, সেই দুটো মূল্যের মধ্যে আমরা কম মূল্যে সবসময় সমাপনী মজুত পণ্য হিসাবভুক্ত করেছিলাম। এই যে সর্বদাই সমাপনী মজুত পণ্যের মূল্য কম নিয়ে হিসাবভুক্ত করতে হবে, এটাও কিন্তু এই রক্ষণশীলতা নীতির কারণে। তাহলে রক্ষণশীলতা নীতি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবচয় বেশি দেখাবো অর্থাৎ সবসময় মনে রাখতে হবে ব্যয় বেশি দেখানো হয়। কারণ সমাপনী মজুদ যত কম দেখানো হবে বিক্রিত পণ্যের ব্যয় তত বেশি হবে। সমাপনী মজুদ যত কম দেখানো হবে বিক্রিত পণ্যের ব্যয় ততই বেশি হবে। ঠিক আছে, তাহলে রক্ষণশীলতা নীতির কাজ হচ্ছে কি? রক্ষণশীলতা নীতির কাজ হচ্ছে ব্যয় বেশি করে দেখানো। এবার আসি, অবচয়কে ব্যয় হিসেবে দেখানো হয় কোন নীতি অনুসারে? অবচয়কে যে ব্যয় হিসেবে দেখাবো এটা হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি, মিলকরণ নীতি, বা এটারই আরেকটা নাম হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি। মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি অনুসারে আমরা এটা দেখাই। স্থায়ী সম্পত্তির ব্যয় বন্টন, আমরা জানি যে স্থায়ী সম্পত্তির ব্যয় বন্টন বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়াকে বলা হচ্ছে অবচয়। তাহলে স্থায়ী সম্পত্তির ব্যয় বন্টন করার জন্য এর উপর অবচয় ধার্য করা হয়। এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। কি অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। অবচয়কে এক হিসাবকালের পরিচালন ব্যয় বা খরচ হিসেবে আয় বিবরণীতে দেখানো হয়। এটা হচ্ছে মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি অনুসারে। প্রতি বছর অবচয় ধার্যের জন্য যখন একই পদ্ধতি আমরা অবলম্বন করব অবচয় ধার্যের ক্ষেত্রে, সেটাকে বলা হয় ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা। খুবই ইম্পর্টেন্ট এই আলোচনার বিষয়টাকে, পারলে স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে,
তাহলে এই ইম্পোর্টের বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। সবাই ক্লিয়ার কিনা? বুঝতে পারতেছি না, আজকে কিন্তু কমেন্ট কম হচ্ছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার হলেন কিনা একটু জানিয়ে দেন। অলরেডি রেজা সাহেব জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমডি হাসান, তিনি মেনশন করেছেন ইসরাত জাহান মিশুকে। তারপরে আমান হোসেনকে ধন্যবাদ, মোহাম্মদ হাসান। আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা এটা? ঠিক আছে, আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে পরবর্তীতে আসি, বুঝতে পারলে পরবর্তী টপিকে আসি। পরবর্তী টপিক দেখেন, অলরেডি এটা আমি একটু আলোচনা করেছিলাম। দেখেন, অবচয় ধার্যের বিবেচ্য বিষয়। অবচয় ধার্য করতে গেলে এই তিনটা বিষয় কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে সম্পত্তির মোট মূল্য বা অর্জন মূল্য, নিঃশেষ মূল্য বা ভগ্নাবশেষ মূল্য, এবং আয়ুষ্কাল বা জীবনকাল। এগুলো যদি উপস্থিত না থাকে তাহলে কখনোই আমরা অবচয় ধার্য করতে পারি না। তাহলে কখনোই আমরা অবচয় ধার্য করতে পারি না, অবচয় ধার্যের ক্ষেত্রে বিবেচিত হয় না। তাহলে কিসের কারণে অবচয় ধার্যে আমরা বিবেচনা পাচ্ছি না, যে বিবেচনা আসবে না কোন বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করেন। সম্পত্তির বর্তমান বাজার মূল্য, সম্পত্তির বর্তমান বাজার মূল্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি সবসময় হিসাবভুক্ত করতে হবে ক্রয় মূল্য অনুযায়ী। স্থায়ী সম্পত্তি সর্বদাই হিসাবভুক্ত হবে কি অনুযায়ী? ক্রয় মূল্য অনুযায়ী হিসাবভুক্ত হবে। আর এই কারণেই ক্রয় মূল্য বা ঐতিহাসিক নীতি, ক্রয় মূল্য বা ঐতিহাসিক নীতি অনুসারে, এটা একটা নীতির মধ্যে পড়ে, ঐতিহাসিক নীতি অনুসারে, হ্যাঁ, এই ক্রয় মূল্য বা ঐতিহাসিক নীতি অনুসারে স্থায়ী সম্পত্তি সর্বদাই ক্রয় মূল্যে হিসাবভুক্ত করতে হয়। স্থায়ী সম্পত্তি সর্বদাই ক্রয় মূল্যে হিসাবভুক্ত হবে, ক্রয় মূল্যে হিসাবভুক্ত হবে। স্থায়ী সম্পত্তি সর্বদাই ক্রয় মূল্যে হিসাবভুক্ত হবে। বিষয়টা ক্লিয়ার? স্থায়ী সম্পত্তি সর্বদাই কোন মূল্যে হিসাবভুক্ত হবে? সর্বদাই ক্রয় মূল্যে হিসাবভুক্ত হবে। তাহলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী হিসাবভুক্ত হবে না, এবং মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন আমাদের হিসাব বিজ্ঞানের কোনো কিছুতেই আসবে না। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো, যে মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন শুধুমাত্র মজুত পণ্যের মূল্যায়নের ক্ষেত্রে আমরা মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন বিষয়ে আলোচনা করি। এছাড়া আমাদের এই অবচয় বা স্থায়ী সম্পদের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন কোনো হিসাবে আসবে না। আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার। এখন দেখেন, অবচয় নির্ণয় ভগ্নাবশেষ মূল্য বা অবচয়যোগ্য মূল্য বিবেচিত হয়, এটা বিবেচিত হয় IAS 16 অনুযায়ী। IAS এর পূর্ণরূপ আমরা জানি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এর 16 অনুযায়ী এটা মূল্য বিবেচিত হয়। অবচয়যোগ্য মূল্য বলতে অলরেডি আমি সূত্র আপনাদেরকে করিয়ে ফেলেছি, যে সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, এটা আমাদের লাগবেই। বই মূল্য এর অন্যান্য নাম কি হতে পারে? বহি মূল্য, পুস্তক মূল্য, অবলিখিত মূল্য, নিপলিখিত মূল্য, বুক ভ্যালু, রিটেন ডাউন। ঠিক আছে, বই মূল্যেরই অনেকগুলো নাম আমরা পাই, বই মূল্যেরই আমরা অনেকগুলো নাম পাই। হ্যাঁ, বই মূল্য, বহি মূল্য, পুস্তক মূল্য, অবলিখিত মূল্য, ঠিক আছে, নিট লিখিত মূল্য, বুক ভ্যালু, রিটেন ডাউন। তাহলে বই মূল্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি? বই মূল্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সম্পত্তির মোট মূল্য থেকে পঞ্জীভূত অবচয় বাদ দিলে আমরা বই মূল্য নির্ণয় হয়, একটু আগে আমরা জেনেছি। সম্পত্তির বিক্রয়জনিত মুনাফা, মুনাফা কখন হবে? যখন বিক্রয় মূল্য বেশি হবে আর বই মূল্য কম হবে। আর ক্ষতি হলে কি হবে? বই মূল্য বেশি হবে আর বিক্রয় মূল্য কম হবে। বই মূল্য বেশি হবে, বিক্রয় মূল্য কম হবে। দেখেন, বুঝতে পেরেছেন কিনা সবাই? দেখেন, এইটুকু আলোচনা আমাদের ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা দেখেন। পরবর্তী টপিকে আসি। পরবর্তী টপিক যেটা, সেটা হচ্ছে আমরা একটু সূত্রগুলো নিয়ে আলোচনা করি। যদি এখন আমরা সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে চাই, সরল রৈখিক পদ্ধতি, সরল রৈখিক, এটারই নাম হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি, স্থির কিস্তি পদ্ধতি। তাহলে সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করতে চাই, সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে যদি অবচয় নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সূত্র আমরা কি পাই? অবচয় ইকুয়াল সম্পদের অর্জন মূল্য
সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই হচ্ছে আয়ুষ্কাল, ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ঠিক আছে, এটা একটা। যদি আমাদের অবচয়ের হার দেওয়া থাকে, কি দেওয়া থাকে মনে রাখতে হবে, আরেকটি সূত্র, সেটা হচ্ছে অবচয়ের যদি হার দেওয়া থাকে, অবচয়ের হার, এটা আমরা পেলাম আয়ুষ্কাল দিয়ে। যদি অবচয়ের হার দেওয়া থাকে, অবচয়ের হার দেওয়া থাকলে আমরা কিভাবে অবচয় নির্ণয় করব? সেই ক্ষেত্রে আমাদের বার্ষিক অবচয় নির্ণয় হবে অবচয় ইকুয়াল আমরা জানি সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্যকে কি বলা হয়? সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্যকে বলা হয় অবচয়যোগ্য মূল্য। তাহলে আমি একবারই লিখলাম অবচয়যোগ্য মূল্য ইন্টু হচ্ছে অবচয়ের হার, অবচয়যোগ্য মূল্য ইন্টু অবচয়ের হার। যদি আমরা অবচয়যোগ্য মূল্যকে অবচয়ের হার দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ পেয়ে যাব। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে এভাবে করে আমরা অবচয় নির্ণয় করতে পারি, দুটা সূত্রের মাধ্যমে আমরা অবচয় নির্ণয় করতে পারি। দুটা সূত্রের মাধ্যমে অবচয় নির্ণয় করতে পারি। আচ্ছা, একটু দেখি আমরা এখানে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, একটি প্রতিষ্ঠান। এখানে আমাদের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ে আমাদের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অঙ্ক থেকে প্রশ্ন হবে, ভালো করে বোঝার চেষ্টা করেন, আমাদের অঙ্ক থেকে প্রশ্ন হবে। একটি প্রতিষ্ঠান ৩,২০০ টাকার একটি যন্ত্র ক্রয় করে, ইহার বাৎসরিক 25% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমরা সরলরৈখিক পদ্ধতি শিখলাম, ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমরা কিভাবে অবচয় নির্ণয় করব। অবচয়িত হবে 2 বছর পর হিসাবে বইয়ে কত লিখিত মূল্য বলতে আমরা বহিমূল্য যেটা পেলাম, লিখিত মূল্য মানে হচ্ছে কি আমরা বহিমূল্য যেটা পেলাম। এখন ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সবসময় আমরা অবচয় নির্ণয় করব এবং সেখান থেকে আমরা মূল্যটা বাদ দিব, তাহলে আমরা বহিমূল্য পেয়ে যাব। তাহলে আমরা দেখি ৩,২০০ টাকার একটি যন্ত্র ক্রয় করে, ইহার বাৎসরিক 25%, যদি আমরা 25% করি, 25% মানে মনে রাখতে হবে, এখানে একটা শর্টকাট নিয়ম শিখিয়ে দিই, সেটা হচ্ছে 25% মানে হচ্ছে 4/1 25% মানে কি 4/1 25% করা মানে কি উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 100, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4/1 পাই। ঠিক আছে, তাহলে 3200কে যদি একবারই আমরা 4 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের 25% হয়ে যায়। ঠিক আছে, তাহলে 4 × 3200, তাহলে আমরা কাছে কি 800 টাকা পাচ্ছি এখানে। তাহলে অবচয় প্রথম বছরের অবচয় পেলাম 800 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম বছরের অবচয় পেলাম 800 টাকা। তাহলে প্রথম বছরের অবচয় আমাদেরকে এখানে বলা আছে 2 বছর পরে, তাহলে প্রথম বছর যদি বাদ দেই তাহলে থাকলো কত? প্রথম বছর বাদ দিলে থাকলো আমাদের 2400 টাকা। 3200 থেকে 800 টাকা যদি আমরা মাইনাস করি তাহলে থাকে 2400। এই 2400-র উপরে যদি আবার 25% করি আমরা, ঠিক আছে, আবার 4 ভাগের, তাহলে 4 দ্বারা ভাগ করবো, 4 × 24, তাহলে 600 টাকা পেলাম। ঠিক আছে, তাহলে আমরা 2400 থেকে যদি 600 টাকা এখন বাদ দিই, 2400 থেকে যদি 600 টাকা বাদ দেই তাহলে আমরা কত পাই? 1800 টাকা পাই। কত টাকা পাই? 1800 টাকা পাই। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলা হয়েছে 2 বছর পরে হিসাবের বইতে কত লিখিত মূল্য বা বাকি থাকবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1800 টাকা। সঠিক উত্তর হচ্ছে 1800 টাকা। বুঝতে পেরেছেন কিনা? ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে এভাবে আমাদেরকে ভাঙ্গায় অঙ্ক করতে হবে। যে এমডি হাসান আনসার করেছেন 1800 টাকা, ধন্যবাদ। তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা প্রশ্নটি আনসার করতে পারলাম, 1800 টাকা কিভাবে হলো। ভালো করে খেয়াল করেন, আমি আরেকবার আলোচনা করে নিচ্ছি, যারা নতুন আছেন তাদের জন্য আরেকবার আলোচনা করে নিচ্ছি, ভালো করে খেয়াল করেন, আরেকবার আলোচনা করে নিচ্ছি। একটি প্রতিষ্ঠান 3200 টাকার একটি যন্ত্র ক্রয় করে, ইহার বাৎসরিক 25% হারে ক্রমহ্রাসমান, খেয়াল রাখতে হবে কোন পদ্ধতিতে অবচয় ধার্য করতে বলা হয়েছে। তাহলে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় ধার্য করতে বলা হয়েছে 2 বছর পরে, তাহলে 2 বছরের অবচয় আমাদেরকে বের করতে হবে। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে 3200 টাকা যদি আমরা অবচয় ধার্য করি তাহলে আমরা 25% মানে আমরা কি শিখলাম এখনই, যে 4/1 তাহলে 3200কে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে 4 × 3200, তাহলে 800 টাকা অবচয় বের হয়। 800 টাকা অবচয় বের হয়। তাহলে 3200 থেকে ক্রমহ্রাসমান মানেই হচ্ছে যেটা অবচয় বের হবে সম্পদের অর্জন মূল্য থেকে সেই অবচয়টা বাদ দিতে হবে, তাহলে সেটাকে বলা হবে বহিমূল্য।
তাহলে প্রথম বছর শেষে বহিমূল্য আমরা পাচ্ছি 2400 টাকা। 3200 থেকে 800 বাদ দিলে 2400। এটার উপরে যদি আবার 25% করি, 25% করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে পাচ্ছি 600 টাকা। তাহলে 2400 থেকে 600 টাকা এবার আমরা বাদ দিব, তাহলে আমাদের থাকে 1800 টাকা বহিমূল্য। 2 বছর শেষে, প্রথম বছর দ্বিতীয় বছর শেষে আমাদের বহিমূল্য আসলো 1800 টাকা। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1800 টাকা। ক্লিয়ার কিনা? সঠিক উত্তর হচ্ছে 1800 টাকা। আমার মনে হয় ক্লিয়ার। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্নে আসি। দেখেন, 20,000 টাকার একটি মেশিন ক্রয় করা হলো। 20,000 টাকার একটা মেশিন ক্রয় করা হয়েছে। অনুমান করা হচ্ছে মেশিনের আয়ুষ্কাল বা আয়ু হচ্ছে 4 বছর। আয়ুষ্কাল হচ্ছে কত বছর? 4 বছর। ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 4,000 টাকা। স্থির কিস্তি পদ্ধতিতে 4র্থ বছরের অবচয়। কোন পদ্ধতি? স্থির কিস্তি পদ্ধতি। একটু আগে আমরা শিখলাম স্থির কিস্তি মানে হচ্ছে সরলরৈখিক পদ্ধতিকে বলা হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে আগে আমরা বার্ষিক অবচয় বের করে নিই। বার্ষিক অবচয় কি হবে? সম্পদের অর্জন মূল্য। এখানে 20,000 টাকাই আছে, 20,000। তাহলে সম্পদের অর্জন মূল্য 20,000 টাকা, সেখান থেকে বাদ যাবে ভগ্নাবশেষ মূল্য। সূত্র অনুযায়ী আমরা পাই সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই হচ্ছে আয়ুষ্কাল, ডিভাইডেড বাই হচ্ছে আয়ুষ্কাল। তাহলে মেশিনের আয়ুষ্কাল আছে 4 বছর, মেশিনের আয়ুষ্কাল আছে 4 বছর। তাহলে উপরে আমরা পাচ্ছি মাইনাস করলে 16,000 টাকা, নিচে হচ্ছে 4, তাহলে 4 4 16, তাহলে বছরে হচ্ছে 4,000 টাকা। প্রতি বছর অবচয় বের হচ্ছে 4,000 টাকা। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে মনে রাখতে হবে প্রথম বছরে যেটা অবচয়, হ্যাঁ, যদি বছরের শুরু থেকে কাউন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর অর্থাৎ প্রতি বছর অবচয়ের পরিমাণ হবে সমান। তাহলে প্রথম বছরও 4,000 টাকা, দ্বিতীয় বছরও 4,000, তৃতীয় বছরও 4,000, চতুর্থ বছরও 4,000। তাহলে সঠিক উত্তর আমরা পাচ্ছি 4,000 টাকা। সঠিক উত্তর আমরা পাচ্ছি 4,000 টাকা। জি, এমডি হাসান ভালো আনসার করছেন, আগের আনসারটাও সঠিক করেছেন, এটাও 4,000 টাকা আনসার করেছেন। জি, তাহলে বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা? এই অঙ্কগুলো যদি বুঝতে পারেন তাহলে কিন্তু অবচয় থেকে আপনারা প্রশ্নের আনসার খুব সহজেই দিতে পারবেন। যদি এই অঙ্কগুলো আপনারা আনসার করতে পারেন, অবচয় থেকে আপনারা আনসার কিন্তু করতে পারবেন। পরবর্তী প্রশ্ন দেখেন, পরবর্তী প্রশ্ন দেখেন, একটি যন্ত্রের ক্রয় মূল্য 60,000 টাকা। কত টাকা আছে? 60,000 টাকা। ব্যবহারিক আয়ুষ্কাল, ব্যবহারিক জীবনকাল বা আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর। ব্যবহারিক জীবনকাল বা আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর। উদ্ধারকৃত মূল্য, এই উদ্ধারকৃত মূল্যটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। উদ্ধারকৃত মূল্যই হচ্ছে কি? ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ 10 বছর শেষে অবশিষ্ট মূল্য আমরা পাচ্ছি কত? 5,000 টাকা পাচ্ছি। এখানে কোন পদ্ধতি? দেখেন, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। একটু আগে আলোচনা করলাম ক্রমহ্রাসমান জের পদ্ধতি, তারপরে সরলরৈখিক পদ্ধতি, এবার আলোচনার বিষয় হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। সাম অফ ইয়ার ডিজিট মেথড অর্থাৎ বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি ব্যবহার করে সপ্তম বছরের অবচয় নির্ণয় করো। সপ্তম বছরের অবচয় নির্ণয় করো। ঠিক আছে, সপ্তম বছরের অবচয় নির্ণয় করবো। খুব সুন্দর একটা টেকনিক আমি আপনাদেরকে শেখাই দেবো। একটা অঙ্ক করলে এখানকার সব অঙ্ক পারবেন। একটা অঙ্ক পারলে, এই অঙ্কটা পারলে আপনারা সাম অফ ইয়ার ডিজিট মেথডের যতগুলো অঙ্ক আসবে সবগুলো অঙ্কই আপনারা কিন্তু পারবেন। এখানে দেখেন, এখানে গুরুত্বের যেটা বিষয়, একটু আগে আমরা পড়েছিলাম যে কোন পদ্ধতিতে আমাদের অবচয়ের হারের প্রয়োজন হয় না। হ্যাঁ, তাহলে অবচয়ের হারের প্রয়োজন হয় না বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে। এখানে প্রয়োজন হয় কি? এখানে প্রয়োজন হয় আয়ুষ্কাল। তাহলে এখানে আয়ুষ্কাল লাগবে। আয়ুষ্কালের উপর ভিত্তি করে আমরা হচ্ছে অবচয় নির্ণয় করব। এখন দেখেন, 10 বছর যখন থাকবে এটা সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে। আমি একটু সহজ পদ্ধতিতে একটা সমষ্টি নির্ণয় করা শেখাই আপনাদেরকে। যত বছর বলবে সেখান থেকে আমরা যোগ করা শুরু করবো। 10, এরপরে কত? 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এটার যোগফল কত? একটু ভালো করে দেখেন তো, এটার যোগফল কত? এটার যোগফল কত? ঝটপট একটু আনসার করেন যে এটা যোগ করলে কত হয়। যোগ করলে কত হয়? ঠিক আছে, যোগ করলে কত হয়? আচ্ছা, যোগফল হচ্ছে 55। এটা যদি আমরা যোগ করি 55, এটা 10 বছর বলার কারণে 10 থেকে শুরু হলো। যদি 5 বছর বলা হয়, 5 বছর বলা হলে 5 থেকে শুরু হবে। 5 বছর বলা হলে কত থেকে শুরু হবে? 5 থেকে শুরু হবে। এখন দেখি 10 বছর, 10 বছরের যোগফল পেলাম কত? সমষ্টি পেলাম, বর্ষ সংখ্যার সমষ্টি। তাহলে আমাদেরকে বলাই হচ্ছে বর্ষ সংখ্যা পদ্ধতিতে। তাহলে বর্ষ সংখ্যা পদ্ধতিতে আগে বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে সমষ্টি আমরা পেলাম কত? 55। বর্ষ সংখ্যার সমষ্টি আমরা পেলাম 55।
ঠিক আছে, এখন দেখি আমাদেরকে বলা হয়েছে সপ্তম বছর, তাহলে আমরা বাম দিক থেকেই যাব, বাম দিক থেকে যাব। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে সপ্তম বছরের মান পাচ্ছি 4। সপ্তম বছরের মান পাচ্ছি কত? 4। আমাদের কিন্তু আনসার হয়ে গেল। এখন দেখেন তাহলে ক্যালকুলেশন কি করব? 60,000 টাকা, যত টাকা এখানে বলা আছে, ঠিক আছে, একটি যন্ত্রের ক্রয় মূল্য হচ্ছে 60,000 টাকা, উদ্ধারকৃত মূল্য, তাহলে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে 5,000 টাকা। ঠিক আছে, তাহলে 60,000 থেকে 5,000 বাদ গেল, এটা বাদ গিয়ে যে মূল্যটা 55,000 টাকা থাকছে, তাহলে সেটাকে আমরা সমষ্টিটা নিচে লিখবো আর উপরে সপ্তম বছরের মান লিখবো, তাহলে 4। ঠিক আছে, তাহলে সপ্তম বছরের মান লিখবো। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমরা এখানে পাচ্ছি 55,000, 55,000কে 55 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে ঠিক আছে 1,000 পাই, তাহলে 4 দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে 4,000। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4,000। একটু খেয়াল করেন, সঠিক উত্তর হচ্ছে 4,000, সঠিক উত্তর হচ্ছে 4,000। বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ডান লেখেন। এই কি ঠিক আছে? ঠিক আছে কিনা বলেন সবাই। ঠিক আছে কিনা সবাই বলেন। আচ্ছা, পরবর্তীতে আসি, পরবর্তী অঙ্কে আসি। আমার মনে হয় বুঝতে পেরেছেন সবাই, সবাই বুঝতে পেরেছেন। এটাকে নিয়ে একটু আলোচনা করি, এটাকে নিয়ে একটু আলোচনা করি। দেখেন, যদি আয়ুষ্কাল এখানে 5 বছর হতো, যদি আয়ুষ্কাল 5 বছর হতো, ভালো করে খেয়াল করেন, এখানে যদি আয়ুষ্কাল 5 বছর হতো, 5 বছর, আর এখানে সপ্তম বছর না বলে যদি বলা হতো তৃতীয় বছর, তৃতীয় বছরের অবচয় নির্ণয় করো। ঠিক আছে, সপ্তম বছর না বলে যদি তৃতীয় বছর বলা হতো তাহলে কি করতেন? ঠিক আছে, তাহলে তৃতীয় বছর, আর ধরে নিলাম যে উদ্ধারকৃত মূল্য নাই, উদ্ধারকৃত মূল্য নাই। ঠিক আছে, তাহলে এবার কি হবে দেখেন, এখানে যদি আমরা 5 বছর ধরি, 5 বছরের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে 5 বছরের সমষ্টি কি? 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ হচ্ছে 1, তাহলে টোটাল কত হয়? এর যোগফল হচ্ছে 15, এর যোগফল হচ্ছে 15। ঠিক আছে, তাহলে তৃতীয় বছরের অবচয় নির্ণয় করতে বলেছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা ভালো করে দেখেন, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, তাহলে তৃতীয় বছরের ক্ষেত্রে কত পাচ্ছি? তৃতীয় 3ই পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন কি করব? 60,000 ইন্টু নিচে হচ্ছে 15, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 15, উপরে হচ্ছে 3, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 15 60, তাহলে 4,000, আর এদিকে পাচ্ছি 3 দ্বারা গুণ করলে তাহলে 12,000 টাকা হবে। এইভাবে আমাদের বর্ষ সংখ্যা সমষ্টির পদ্ধতির অবচয়, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতির অবচয়। আমার মনে হয় বুঝতে পেরেছেন, কারো কোনো রেসপন্স পাচ্ছি না, তার মানে বুঝতে পেরেছেন ধরে নিলাম। পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকে যে প্রশ্নটি দেওয়া আছে এই প্রশ্নটির উত্তর আপনারা দ্রুত করবেন, দ্রুত উত্তর করবেন। অবচয় কোন ধরনের প্রক্রিয়া? একটু আগে আমরা আলোচনা করেছি, শুরুতেই আমরা আলোচনা করেছি অবচয় কোন ধরনের প্রক্রিয়া। অবচয় কোন ধরনের প্রক্রিয়া? দেখেন, অবচয় কোন ধরনের প্রক্রিয়া? অবচয় কোন ধরনের প্রক্রিয়া? অবচয় কোন ধরনের প্রক্রিয়া? মূল্যায়ন প্রক্রিয়া, নগদান জমাকরণ প্রক্রিয়া, ক্রয় মূল্য বন্টন, মূল্য বিশ্লেষণ। ক্রয় মূল্য বন্টন, মূল্য বিশ্লেষণ। অবচয় কোন ধরনের প্রক্রিয়া? সঠিক আনসার করেন। অবচয় কোন ধরনের প্রক্রিয়া? তারপরে প্রশ্ন হচ্ছে পুঞ্জীভূত অবচিতি। পুঞ্জীভূত অবচিতি বা পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি একই। তাহলে উদাহরণ হলো একটি ব্যয়ের, একটি দায়ের, একটি অলিখিত আয়ের, একটি প্রতি হিসাবের। এটারও সঠিক উত্তর আপনারা করতে পারবেন, যারা ক্লাসটি করছেন তারা সঠিক উত্তর আপনারা দিতে পারবেন। তাহলে সঠিক উত্তর কি হবে বলেন?
দ্রুত আনসার করবেন, দ্রুত। সঠিক উত্তর কি হবে? দ্রুত কমেন্ট করেন। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে, যদি আমরা সঠিক উত্তর দেখি, অবচয় কোন ধরনের প্রক্রিয়া, তাহলে ক্রয় মূল্য বন্টন বা ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় হচ্ছে ব্যয় বন্টন প্রক্রিয়া। পুঞ্জীভূত অবচিতির উদাহরণ হচ্ছে একটি প্রতি হিসাব বা বিপরীত হিসাব। আমরা খুব ভালো করে পড়েছিলাম একটি প্রতি হিসাব বা বিপরীত হিসাব। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টপিকে যাই। এবার দেখেন, এই প্রশ্নের আনসার করেন। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়কালে কোন বিষয়টি বিবেচিত হয় না? সরলরৈখিক পদ্ধতিতে আমরা জানি অবচয় ধার্যের বিবেচ্য বিষয় হচ্ছে তিনটি। অবচয় ধার্যের বিবেচ্য বিষয় তিনটি। আপনারা যারা ক্লাস করছেন কোনো রেসপন্স পাচ্ছি না কিন্তু, হ্যাঁ, কোনো রেসপন্স পাচ্ছি না। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়কালে কোন বিষয়টি বিবেচিত হয় না? সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়কালে কোন বিষয়টি বিবেচিত হয় না? আমরা জানি অবচয় ধার্যের বিবেচ্য বিষয় হচ্ছে তিনটা। অবচয় ধার্যের বিবেচ্য বিষয় তিনটি। একটা হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য বা ক্রয় মূল্য, এটা ঠিক আছে, সম্পদের ভগ্নাবশেষ মূল্য। আর একটা হচ্ছে আয়ুষ্কাল অর্থাৎ সম্পদের মেয়াদ। তাহলে কোনটা এখানে আনসার পাচ্ছি আমরা? তাহলে সঠিক উত্তর হচ্ছে বার্ষিক মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি আমাদের এখানে অবচয় নির্ণয়ে আসবে না। মুদ্রাস্ফীতি অবচয় নির্ণয়ে আসে না। 7 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখি। 7 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখি, মেশিনের অবচয় কোন জাতীয় খরচ? মেশিনের অবচয় কোন জাতীয় খরচ? মেশিনের অবচয়, তাহলে মেশিনের অবচয় আমরা খেয়াল করি, অবচয় কোন জাতীয়? মুনাফা জাতীয় না মূলধন জাতীয়? অবচয় মুনাফা জাতীয়, মূলধন জাতীয়, প্রত্যক্ষ খরচ না কোনোটাই নয়? আপনারা প্রত্যক্ষ খরচ পরোক্ষ খরচ জানেন। মোট মুনাফা নির্ণয় করতে গেলে প্রত্যক্ষ খরচের মধ্য দিয়ে আমাদেরকে মোট মুনাফা নির্ণয় করা লাগে। আচ্ছা, মোট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ খরচগুলো আমরা পাই, ঠিক আছে। এখন মুনাফা জাতীয় আর মূলধন জাতীয়, মুনাফা জাতীয় আর মূলধন জাতীয়। তাহলে এখন দেখেন, অবচয়, মেশিনের অবচয়, শুধু অবচয়টাকে চিন্তা করবো। অবচয় এক প্রকার হচ্ছে খরচ। যেটা খরচ সেটা কখনোই মূলধন জাতীয় হতে পারে না, ঠিক আছে। মানে যে খরচটা বারবার হয়, তাহলে অবচয় আমরা সবসময় ধার্য করি। অবচয় সবসময় ধার্য করি, যে খরচটা বারবার হয় সেটা কখনোই মূলধন জাতীয় হতে পারে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? মুনাফা জাতীয়। তাহলে মেশিনের অবচয় কোন জাতীয় খরচ? মেশিনের অবচয় হচ্ছে মুনাফা জাতীয় খরচ। হ্যাঁ, এমডি হাসান, জি, মেশিনের খরচ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। আমরা মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। 54,000 টাকার একটি মেশিনের আয়ুষ্কাল 10 বছর। ভালো করে খেয়াল করেন, একটা মেশিনের মূল্য হচ্ছে 54,000 টাকা, আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর, ভগ্নাবশেষ মূল্য আছে 4,000 টাকা। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার। এবার চাওয়া হয়েছে অবচয়ের হার। যদি অবচয়ের হার নির্ণয় করতে হয়, এখানে কিন্তু অবচয়ের হার ছাড়া ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে কখনোই অবচয় ধার্য করা যাবে না। তাহলে অবচয়ের হার আমরা কিভাবে নির্ণয় করতে পারি? অবচয়ের হার নির্ণয়ের আমরা দুইটা পদ্ধতিতে নির্ণয় করতে পারি। হ্যাঁ, মূলত দুটো পদ্ধতিতে। আমরা এখানে শর্টকাট একটু নিয়ম দেখি। আমরা অবচয়ের হার নির্ণয়ের সূত্র যেটা পাবো সেটা হচ্ছে 200 বাই হচ্ছে n। এইটুকু মনে রাখলেই হবে। তাহলে অবচয়ের হার নির্ণয়ের সূত্র হচ্ছে 200 বাই হচ্ছে n। তাহলে n এর মান হচ্ছে আয়ুষ্কাল। n এর মান হচ্ছে কি? আয়ুষ্কাল 10 বছর। তাহলে উপরে হচ্ছে 200, নিচে হচ্ছে n এর মান হচ্ছে 10। ঠিক আছে, ক্যালকুলেশন যদি করি তাহলে কত পাই? 20 পাই। ঠিক আছে, তাহলে এই 20%। তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে 20%। খুব সহজে আমরা এটা আনসার করে ফেলতে পারি। হ্যাঁ, তাহলে এটার আনসার হচ্ছে আমাদের 20%। তাহলে 8 নম্বরের আনসার হচ্ছে আমাদের কি? 20%। আমরা সূত্র কি শিখলাম? 200 বাই হচ্ছে n। এটা আমরা কি পাই, কিভাবে নির্ণয় করতে পারি? আসলে মেইনলি হচ্ছে 100 বাই হচ্ছে n ইন্টু হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের সূত্র অবচয়ের হার নির্ণয়ের। এটা আমরা একটা সূত্র নির্ণয় করতে পারি। এই সূত্রে আমরা অবচয়ের হার নির্ণয় করে দেখাবো। আর একটা সূত্র আছে, সেই ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করা লাগে, একটু জটিলতা আছে, সেই ক্ষেত্রে ওই সূত্রে গেলাম না। পরবর্তীতে 9 নম্বর প্রশ্নে আমরা দেখি 9 নম্বর প্রশ্নের উত্তর কি হতে পারে। 9 নম্বর প্রশ্নের উত্তর কি হতে পারে দেখেন। একটি যন্ত্রের খরিদ মূল্য আছে 6,000 টাকা। 6,000 টাকা যন্ত্রের খরিদ মূল্য আছে 6,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় ধার্য করা হয় 900 টাকা। প্রতি বছর 900 টাকা অবচয় ধার্য করা হয়। অবশিষ্ট মূল্য যন্ত্রের খরিদ মূল্যের 10%। তাহলে অবশিষ্ট মূল্য খরিদ মূল্যের 10%।
তাহলে অবশিষ্ট মূল্যটা আগে বের করে নিই। ৬,০০০ টাকা যদি 10% আমরা করি তাহলে আমরা জানি যে ৬০০ টাকা পাওয়া যায়। তাহলে ৬০০ টাকা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ৬০০ টাকা কি ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমরা ৬,০০০ টাকা থেকে এই ৬০০ টাকা বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি পাই? এখান থেকে আমরা পাচ্ছি ৫,৪০০ টাকা। আমরা পাচ্ছি কত? ৫,৪০০ টাকা। ৫,৪০০ টাকাকে যদি আমরা ৯০০ দিয়ে ভাগ দেই, ৫,৪০০কে যদি ৯০০ দিয়ে ভাগ দেই তাহলে কি হয়? ৬ লং ৫৪ হয়। কত হয়? ৬ বের হয়। তাহলে ৬ বছর, তার মানে মেশিনটি ৬ বছর পূর্বে ক্রয় করা হয়েছিল। মেশিনটি ক্রয় করা হয়েছিল ৬ বছর পূর্বে। মেশিনটি ক্রয় করা হয়েছিল ৬ বছর পূর্বে। মেশিনটি ক্রয় করা হয়েছিল ৬ বছর পূর্বে। সবাই ক্লিয়ার কিনা? ঠিক আছে, আমার মনে হয় মোটামুটি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন। তাহলে মোটামুটি আলোচনার বিষয় ছিল এগুলোই। আজকের মতো আলোচনার বিষয় এগুলোই। আপনাদের যদি কারো কোনো কিছু নির্দিষ্ট কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানান। নির্দিষ্ট যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমি আলোচনা করে নিচ্ছি, সেই বিষয়টি একটু কমেন্ট করবেন। কমেন্টে বলেন কোন বিষয়টি আপনাদের জানার আছে। তাহলে ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ক্লাসগুলো করবেন। ক্লাসের সাথে রেসপন্স অবশ্যই করবেন। যত রেসপন্স করবেন তত ক্লাস নিতে ভালো লাগবে। পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকলাম এবং সেই ক্লাসে যেন আপনাদের রেসপন্স ভালো হয়, হ্যাঁ, এই বিষয়টি অবশ্যই আপনারা একটু গুরুত্ব দিবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।